মনে করেন। কিন্তু সেই দলের নেতাই তো গণভোটটাকে বললেন হ্যাঁ জয়যুক্ত করতে। যখন হ্যাঁ জয়যুক্ত করতে বললেন তাই তো হাঁটা জয়যুক্ত হয়েছে। কথার কথা বলছি আমি, তা নাহলে তো নাও হতে পারতো। তো আপনি যখন হ্যাঁ জয়যুক্ত করতে বললেন, তো সেখান থেকে আপনি সরে আসার মানেই হচ্ছে এই যে আপনি ডিটারমাইন্ড যে আপনি 2/3 মেজরিটি পেয়েছেন, সেই মোতাবেক আপনার ক্ষমতার ভিতরে যাতে কোনো রকম ক্ষমতাটা এককভাবে থাকে, এককভাবে দলীয়ভাবে থাকে। কারণ তাদের যে দলীয় সংস্কার আছে তার ভিতরে কিছু আছে পাওয়ার শেয়ারিং, কিন্তু ওই দলটার মধ্যেই থাকবে। সেইটা রাখার জন্য এখন আপনি গণভোটের বিরুদ্ধে যাচ্ছেন, এখন আপনি আইনি তর্ক দিচ্ছেন। আপনারা তো সবাই সেন্সেবল, আপনি রাজনীতি করেন, আপনাদের কথা মানুষ ভোট দিল। যারা ভোট দিল তারা কতটুকু বোঝে না বোঝে দ্যাট ইজ ইমেটেরিয়াল। কিন্তু যখন শীর্ষ দলের নেতা বলে, গ্রহণযোগ্য নেতাই বলে, তখন সবাই ভোট দিছে। আজকে যদি আমরা এখান থেকে সরে যাই তাহলে লাভকার ক্ষতিকার সেই প্রশ্নটা আসবে। কেন আসতেছে? গণভোটের রায় আর দলীয় ইশতেহার কিন্তু এক কথা নয়। দলীয় ইশতেহারের ব্যাপারে দলের কোনো লোকের দ্বিমত নাই, উইদাউট এনি কোশ্চেন, দেয়ার ইজ নো কোশ্চেন অফ ভোটাভুটি। কাজেই দলীয় ইশতেহার ঠিক আছে। কিন্তু গণভোটের রায়টা যেটা হয়েছে, আমাদের গণভোটের রায়, আপনি আমাকে বলেন এটা বাস্তবায়ন করলে রাষ্ট্রের কোনো ক্ষতি হবে? নো। যদি বলেন এক্সটার্নাল ইস্যুতে আমার কোনো ক্ষতি হবে, যে অন্যান্য দেশের সাথে যে আমার সম্পর্ক, তাতে আমার কোনো ক্ষতি হবে? হবে বিরোধী দল বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে। বুঝছেন? হবে না। ওইটা পরে আসতেছি। তারপর সাধারণ জনগণ, তারা লাভবান হবে। সাধারণ জনগণ লাভবান হবে, রাষ্ট্রের কোনো ক্ষতি নাই, দেশের কোনো ক্ষতি নাই, পররাষ্ট্র নীতিতে এটার কোনো ইয়ে নাই, কিন্তু Impact নাই। কোনো ইম্প্যাক্ট নাই। তাহলে তাহলে আপনি বলতেন বিরোধী দল শক্তিশালী হয়ে যাবে। এই যে বিরোধী দল শক্তিশালী হয়ে যাবে, এটা ক্ষমতাসীন চায় না। এখানেই তো গণতন্ত্র নিয়ে আপনি তাহলে বিশ্বাসী না, পাওয়ার শেয়ারিং আপনি আদৌ বিশ্বাসী না। আপনি ওই ভয়টা পাচ্ছেন কেন যে আপনি পাওয়ার শেয়ারিং হইলে পরে আপনি প্রবলেমে পড়ে যাবেন? তার মানে আপনি ট্রান্সপারেন্ট না, ইউর ইন্টেনশন ইজ নট ফেয়ার। আপনি যদি টু দি পয়েন্ট থাকেন, ইন অ্যাকর্ডেন্স উইথ ল থাকেন, কথার কথা বলছি, আপনার ভয়ের কি আছে, টেনশন কি আছে? তার মানে হচ্ছে এই যে আপনার স্বচ্ছতা থাকলে এটা নিয়ে আপনার কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা নয়। আমার কাছে সিম্পল কোশ্চেন এইটা। সেলিম ভাই, এটা একটু উত্তর দেন। এই প্রশ্নটা কিন্তু বারবার এসছে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে কিন্তু বিএনপি চাইলেই কিন্তু 6 মাস 9 মাস 1 বছরের মাথায় নির্বাচন আদায় করতে পারতো। বিএনপি সেই শক্তি সামর্থ্য ছিল, এবং বিএনপি কিন্তু সংস্কারের পক্ষে ছিল বলে মানে সংস্কারের প্রশ্নে বিএনপি আপোষ করেছে, এবং সংস্কারকে বাস্তবায়ন করার জন্য বিএনপির পক্ষ থেকে আশ্বাসও দেওয়া হয়েছে এবং আপনার ওয়াদাও করা হয়েছে। এখানে বিএনপি কিন্তু এই 18 মাস পরে নির্বাচন যেটা, এটাতে কিন্তু বিএনপি অ্যাবসলিউট মেজরিটি পেয়েছে ঠিকই, কিন্তু বিএনপি চাইলে এর চেয়ে আরও বড় মেজরিটি পেতে পারতো। আপনি দেখেন বিএনপি প্রায় 80 জনের মতো বিদ্রোহী দাঁড়িয়েছে। বিএনপি কিন্তু তাদের ব্যাপারে উদাসীন ছিল। বিএনপি খুব একটা গা করে নেই, কারণ বিএনপি অ্যাবসলিউট মেজরিটি পরে আপনার, আমরা তো মনে করেছিলাম যে 5ই আগস্টের পরে নির্বাচন যখনই হয় বিএনপি 300 আসনই পাবে। অন্যরা মনে করেছে এরকমই হবে রেজাল্টটা, কিন্তু আমরা সময় নেওয়ার প্রেক্ষিতে রেজাল্টের হেরফের হয়েছে। বিএনপি অ্যাবসলিউট মেজরিটি পেয়েছে, সংবিধান সংশোধন করার মতো ম্যান্ডেট তারা জনগণ থেকে পেয়েছে। এখন যে কোনো সংস্কার বলুন, সংবিধান সংস্কারের প্রশ্নে এবং সংবিধান সংশোধনের প্রশ্নে তো যে মেজরিটিটা বিএনপি অর্জন করেছে। এখন আপনি তুলছেন যে এখানে স্বাক্ষর কেন করা হয়নি? আপনি কি স্বাক্ষর চান না বাস্তবায়ন চান? আপনি যদি বাস্তবায়ন চাই তাহলে বিএনপিকে দিয়ে বাস্তবায়ন করাতে হবে, স্বাক্ষরটা বড় কথা না তো। সংবিধান না, এই প্রশ্নটা কেন হচ্ছে যে কোনো কারণে যদি বিএনপি এই সংস্কার নিয়ে খুব বেশি আন্তরিক নয়? না, দেখুন, সংস্কার বলতে রাষ্ট্রের যে সংস্কারের ব্যাপারে, রাষ্ট্রের সংস্কারের ব্যাপারে বিএনপির 31 দফা মানে যে দাবির মধ্যে অনেকগুলো সংস্কার ছিল। পরপর 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, সংসদের উচ্চ কক্ষ ইত্যাদি অনেকগুলো কমিটমেন্ট বিএনপির ছিল। কিন্তু সংবিধান সংসদ পরিষদের যে বা মানে ঐক্যমত্য কমিশনের সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা ছিল না। আমি তো একদম ডে 1 থেকে লাস্ট ডে পর্যন্ত ছিলাম। তারা কেমন জানি একটা মানে মানে ধরি মাছ নাচি পানি, তারপরে শাক ডাক রোগ, এই ধরনের এক ধরনের একটা কর্মকাণ্ড ছিল। তারা এক এক সময় এক এক প্রস্তাবনা উপস্থাপন করেছে, এবং শেষের দিকে খুব তাড়াহুড়া করে, প্রথম দিকে তারা কালক্ষেপণ করেছে, শেষের দিকে তারা খুব তাড়াহুড়া করেছে। এবং তাদের প্রত্যেকটা রাজনৈতিক দল, বিএনপি বাদ দিয়ে বা আমরা সমমনাবাসী রাজনৈতিক দল, তারা ধরে নিয়েছে যে বিএনপি পরবর্তী ক্ষমতায় আসবে এবং বিএনপি কিভাবে হাত পা পেতে বাঁধা যায়। লক্ষ্য কিন্তু একটাই ছিল, বিএনপি কোনো হাত পা বাঁধা যায়। বিএনপি কৌশল করে সেখান থেকে মানে বেরিয়ে আসা একটা রাস্তা খুঁজতে ছিল। এবং গণভোটের প্রশ্নে, গণভোট ইত্যাদি কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, গণভোটের বিষয়ে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, যখন কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না যে সংবিধান সংশোধন কিভাবে করবে, বিএনপি বলছে যে গণভোট, 2টো গণভোট হতে হবে। এবং এটা এখন সবাই স্বীকার করছে যে সংবিধান সংশোধন করার পরে আবার আরেকটা গণভোট হতে হবে, যেটা মানে বর্তমান সংবিধানের আলোকে যেটা ইয়েতে। তো এখন
বিএনপি তো জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ সংস্কারের প্রশ্নে। বিএনপি তার ম্যানিফেস্টোর মধ্যে সংস্কারের কথা বলেছে, বিএনপি হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছে। এখন বিএনপিকে তো অবিশ্বাস করার কিছু নাই। কিছু কিছু ক্ষেত্রে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, যেটা ধরেন আমরা মনে করি যে বাংলাদেশের আঙ্গিকে আপনার সংসদ নেতা এবং দলীয় প্রধান এক ব্যক্তি হতে কোনো বাধা হওয়ার কথা নয়। এটা আমরা জোর করে বাধা দেওয়ার দরকারটা কি? আমরা যদি দলের নেতাকর্মীরা মনে করি যে সংসদ নেতা এবং দলীয় প্রধান একজনের হওয়া দরকার, তাহলে আপনি আমার এই গণতান্ত্রিক অধিকার কেন হরণ করবেন? চাপিয়ে দেওয়ার দরকারটা কি? বিএনপি সেখানে ইয়ে করছে, এবং এতে করে মানে গণতন্ত্র বা ফ্যাসিবাদ কায়েমের প্রশ্নে মানে দুজন দুই জায়গায় হলেও বা মানে সমস্যাটা কোথায় বা মানে কেন হতে পারবে না, এটার কোনো ব্যাখ্যা নেই। এরকম অনেকগুলো ব্যাপার আছে। মানে একটা সময় দাবি এসেছিল যে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ, জি নিম্নকক্ষের বিষয়টা যদিও আলোচনায় আসে নাই, মানে সংস্কার কমিশনের আলোচনায় আসে নাই, জি। নিম্নকক্ষের দাবিটা মাঠে ছিল। জি। উচ্চকক্ষ নিয়ে সবসময় দাবি ছিল সবগুলো রাজনীতি, উচ্চকক্ষ হবে পিয়ার পদ্ধতিতে। জি। তো বিএনপি সেখানে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। এখন বিএনপি ওই জায়গাতে, বিএনপি আগের জায়গাতেই আছে যে বিএনপি চাচ্ছে যে এটা হবে আসনের আনুপাতিক হারে। জি। তো তাহলে গণভোটের কি দাম থাকলো আর? না দেখুন, বিএনপি শুরু থেকে বলেছে, আমরা বলেছি যে এটা আসনের অনুপাতিক হারে, যেটা আমার চলমান বর্তমান যে মহিলা সংসদ যেভাবে নির্বাচিত হবে সেভাবে নির্বাচিত হবে, আমরা বলেছি। না, তাতে লাভ ক্ষতির ব্যাপারটা তো নয়। আপনি যদি যেটা এটা বিএনপি এটা বলেছে এবং এটা বলে তারা জনগণের রায় পেয়েছে, বিএনপি সে রায়কে বাস্তবায়ন করবে। এখন বিএনপিকে তো আপনার রাষ্ট্র মানে জনগণ তাকে এম্পাওয়ার্ড করেছে, তাকে তার বাংলাদেশে ভয় তো ওই জায়গায়, যে বাংলাদেশে ভয় ওই জায়গায় যে 73 থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো সরকার ব্রুট মেজরিটি পেয়েছে, তারা যে কাজগুলোই করেছে দেশের সাথে চাইতে দলের সাথে বেশি করেছে। না দেখুন, 79-ই তো বিএনপি অ্যাবসলিউট মেজরিটি পেয়েছে। বিএনপিতে এমন কোনো কর্মকাণ্ড কর্মে সংবিধানে এমন কোনো সংশোধন আনে যেতে ক্ষমতা চিরস্থায়ী করার জন্য। এখানে সংবিধান কোনো বিষয় না, বিষয়টা মানে মনোজগতে, শেখ হাসিনার মনোজগতে সংবিধান তাকে এতটা ক্ষমতা বা জুলাইয়ের একমাত্র দাবিদার বলে অনেক সময় তারা নিজেরা বলে বা আমরা অনেকে বলার চেষ্টা করি। কই, তারা তো তখন স্বাক্ষর করে নাই, এমন তো কোনো সংযোজন বিয়োজন হয়নি। এখন কেন স্বাক্ষর করলেন তাইলে? আমরা তো সেখানে জেনে শুনে বুঝে। তাদের দাবি ছিল এটা শুধুমাত্র স্বাক্ষর করলে হবে না, একটা আইনগত ভিত্তি দরকার। না, আইনগত ভিত্তি তো সংসদে দেবে তাদেরকে। তারা তো নির্বাচিত হয়ে আসার পরে স্বাক্ষর করেছে। নির্বাচনের পরে তো তারা স্বাক্ষর করেছে নাকি? স্বাক্ষর তো আগে করে নাই, নির্বাচনের পরে স্বাক্ষর করেছে। আমরা তো কিন্তু নির্বাচনের আগেই স্বাক্ষর করেছি এবং আমরা কিন্তু হ্যাঁ ভোটের পক্ষে ছিলাম। এই যে আপনি বলেছেন যে আপনার এই মানে সংসদীয় কমিটির ব্যাপারে, সংসদীয় কমিটির কোনো মানে ব্যাপারে বিএনপি নোট অফ ডিসেন্ট দেয়নি, আমরাও সেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে না। সেখানে সংসদীয় কমিটি যেটা বলেছে যে আপনার সংসদীয় কমিটি গুরুত্বপূর্ণ বেশ কিছু চেয়ারম্যান পদগুলোতে বিরোধী দলগুলো থাকবে, এটা বিএনপি প্রস্তাব দিয়েছে এবং সেখানে যে স্পেসিফিকলি 2-3টার প্রস্তাব দেওয়া হয়েছে সেখানে বিএনপি সেটার সাথে দ্বিমত করে নেই। আপনার মানে পুরো ব্যাপারটা বুঝতে হবে এখানে। সেখানে কিন্তু অনেকগুলো ব্যাপার বিএনপি মোটা দাগে কয়েকটা ব্যাপারে নোট অফ ডিসেন্ট দিয়েছে, কিন্তু আবার বেশ কিছু প্রস্তাব তারা মেনেও নিয়েছে, কিন্তু সবগুলোতে নোট অফ ডিসেন্ট দেয়নি। কিন্তু নোট অফ ডিসেন্ট ছাড়া অনেকগুলো দল অনেক সময় তাদের অবস্থান করতে দিয়েছে। এখন আপনি এটা বাস্তবায়ন করতে চাইলে, যেহেতু জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে, যেহেতু আপনার বিএনপি হ্যাঁ ভোটের পক্ষে ছিল, তাহলে আপনি বুঝতে হবে যে বিএনপি এটার পক্ষে আছে এবং বিএনপি সংসদে প্রয়োজনীয় সংশোধন করে অথবা নতুন সংবিধান সেটা সংসদে আলোচনা হবে যে কি পদ্ধতিতে আমরা যাবে না, বুঝছেন না? এখন চাঁদা হাদিয়া একই কথা। আমরা কাউকে চাঁদাবাজ বলি আর কাউকে হাদিয়াবাজ বলি, সেটা কোনো মানে কোনো কিছু নাই। আমরা হাদিয়া তুলতেও দেখেছি বা হাদিয়া ইয়ে করতে দেখেছি, আবার আপনার ব্যাংক দখল করতেও দেখেছি, বুঝছেন না? এগুলো তো কোনো কিছু না, মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় দখল করতে দেখেছি। এগুলো অন্য আলোচনা। কিন্তু আজকে যেটা আপনার বলতে চাচ্ছেন আপনি, যে বিএনপির একজন মন্ত্রী বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিএনপির মন্ত্রী মহোদয় যে বক্তব্যটা দিয়েছেন, সেটা হয়তো তিনি তার যে তিনি বোঝাতে চেয়েছেন, সহজ করে তিনি বোঝাতে চেয়েছেন যে একেবারে তো রাস্তায় যে সমস্ত যানবাহন চলে তাদের তো বিভিন্ন সমিতি থাকে, যে সমিতিগুলোতে তো বিভিন্ন ধরনের আপনি কি সমঝোতা করে কোনো ক্রাইম করতে পারেন? সমঝোতা করে একে অপরের গায়ে হাত দিতে পারেন? এটা তো এটা অ্যালাউড না। এটা যিনি বলেছেন তিনি যেটা আপনার হয়তো বুঝতে ভুল করেছেন, নতুন মন্ত্রী হয়েছেন, তিনি বুঝতে ভুল করেছেন, বক্তব্যতে ভুল করেছেন। আমরা কোনো সমঝোতামূলক চাঁদাও আমরা এটা বিরুদ্ধে, ডোনেশনের বিরুদ্ধে, কারণ এটা থেকে আলটিমেটলি এটার জন্য জনগণকে সাফার করতে হয়। একটা গাড়ি যখন চলবে এবং পদে পদে সমঝোতামূলক আপনার দিতে হবে, আপনার পয়সা দিতে হবে, তো এটা আলটিমেটলি একটা আপনার যে যানবাহনের গাড়ি চাপ পড়বে এবং সেটার চাপটা জনগণের উপর। আমরা সব ধরনের সমঝোতামূলক, অসহযোগমূলক, জোর জবরদস্তিমূলক সব ধরনের এই ধরনের ডোনেশন, চাঁদা অথবা আপনার ওয়েলফেয়ার আমাদের বিরুদ্ধে আমরা অবশ্যই। ধন্যবাদ জনাব রাজ্জাকি, এই কথাগুলো বলবেন। আর আমরা কিন্তু ভাই যেটা প্রশ্ন তুলেছে, এই প্রশ্ন সব জায়গাতেই আছে যে বিরোধী দল শুধুমাত্র বিরোধিতা করবার জন্য কাজ করছে বলে অনেকে প্রশ্ন তুলছে। ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন ভাই কতগুলো কথা বলছে। 1 নম্বর, এনসিবি স্বাক্ষর করে নাই জুলাই সনদে। স্বাক্ষর করা এবং না করা, ওই সময় স্বাক্ষরটা জাস্টিফাইড ছিল যখন স্বাক্ষর হচ্ছিল, কিন্তু যখন এটা গণভোটের সিদ্ধান্ত হইল তখন তো স্বাক্ষর কাজ করে না। স্বাক্ষর তো আছেই, নোট অফ ডিসেন্ট সহ আছে, নোটটা কাজ করে নাই বিধায়ী তো গণভোট। গণভোটে তো ছিল শুধু হ্যাঁ আর না, একটা নাম্বার 1। নাম্বার 2, একটা বিষয় আপনি লক্ষ্য করেন, যারা স্বাক্ষর করছে ওই দিন
তাতেও স্বাক্ষর করার মানে যে তারা জুলাই সনদের আইনি ভিত্তি চায়, এই আস্থা হয় নাই। আর যারা স্বাক্ষর করে নাই এনসিপি, স্বাক্ষর না করা সত্ত্বেও কিন্তু মানুষের তার উপরে বিশ্বাস যে ওনরা জুলাই আইনি সনদ চায়, এটা কিন্তু স্বাক্ষর না করলেও চায়, এটা কোনো সন্দেহ নাই। যেমন বাংলাদেশে এমন নেতা আছে 500 মসজিদ বানানোর পরেও তাকে ইসলাম বিদ্বেষী মনে হয়, আবার 500 মন্দির বানানোর পরেও তাকে ইসলাম বিদ্বেষী মনে হয় না, এরকম নেতা আছে। এটার মানে হচ্ছে স্বাক্ষরটা জাস্ট মানে না করা উচিত ছিল, কিন্তু করে নাই, যে না করার কারণ কিন্তু কিছু আসা যায় না। কিন্তু গণভোটে গেলে স্বাক্ষরটা আর প্রয়োজন থাকে না হা বানাতে। 2 নম্বর হলো গণভোট আর স্বাক্ষর একসাথে কাজ করে না, কারণ স্বাক্ষরে কাজ করলে তার গণভোটটা যাওয়া লাগতো না। সেই বিতর্ক আমি শেষ করলাম। এইবার শুনি যে মন্ত্রী কি বলছে আপনার সমঝোতার চাঁদার ব্যাপারে। আমার প্রশ্ন এখানে, আমি সেলিম ভাইয়ের সাথে একমত, সেটা হচ্ছে এই, আপনি সমঝোতা কখন? আমি রাস্তা দিয়ে গাড়ি চালায় যাচ্ছি, আপনি চাঁদাবাজ দাঁড়ায় আছেন, আমি কি দাঁড়ায় সমঝোতা করবো? ভাই ওইটা কি আসলে মানে চাঁদাবাজি তো যেটা বোঝানো না না, হচ্ছে, সমঝোতা হয় কিভাবে? আপনি চাইবেন, বাস মালিক না না সমিতি আছে না, ওই তো শ্রমিক সমিতি আছে না, সমিতির লোক আমার কাছে চাইবে, তারপরে আমি সমঝোতা করব। কি আমি বুঝাইতে পারছি? আমি তো গায়ে করে গিয়ে সমিতিরে বলবো না যে ভাই কি কি দিতে হবে, এটা আমি বলবো না। সমিতি আমার কাছে চাইবে, তারপর আমি সমঝোতায় যাব। এই চাইবে কেন? প্রশ্ন তো নিজেদের কল্যাণ সমিতির